আসসালামু আলাইকুম। এখন ক্লাস 8 এর আজ উপপাদ্যগুলো প্রমাণ করে দেখাবো। তোমরা সব মনোযোগ সহকারে দেখবে, মনোযোগ সহকারে দেখো কি উপপাদ্যটা। সেটা হচ্ছে 92 পেজের 4 দাগের উপপাদ্য। উপপাদ্যটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আমি আগে লিখে নিই। আচ্ছা, কোন ত্রিভুজের প্রমাণ করো যে কোন ত্রিভুজের, এখানে লিখবা প্রমাণ করো যে কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। তাদের বিপরীত কোণগুলির পরিমাপ কি লিখেছি দেখেছো? প্রমাণ করে যে কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। তো দেখো, এখানে তোমাদেরকে একটা প্রথমে ত্রিভুজ অঙ্কন করো। যে এই ত্রিভুজটা কি বলেছে? দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। এই ত্রিভুজটাতে বলেছে দুটি বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে দুটি বাহুর দৈর্ঘ্য সমান মানে সেই ত্রিভুজটার নাম কি বলো তো? সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো? দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজটা কি ধরনের হবে? হ্যাঁ নিজাম বলো, দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে সেই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হবে? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে নাও। কিভাবে আঁকছি? এদিকে ত্রিভুজটা গেলাও, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এর নামটা দিয়ে দাও, এটা এ, এটা বি, এটা সি। তো এখানে কিছু কয়েকটা কথা আমি বলে দিই। যে দেখো এখানে কি বলেছে? কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, আমরা এই বাহুটার সাথে এই বাহুটা সমান ধরেছি, তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান ধরেছি। তো কি বলেছে তারপরে? যদি সমান হয় তাদের বিপরীত কোণগুলি সমান হবে। তাহলে এই দুটো বাহু ত্রিভুজের এই দুটো বাহু, এই ত্রিভুজটার দুটো বাহুর বিপরীত কোণ মানে এই কোণটার সাথে এই কোণটা, এই দুটো কোণ সমান হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ততে কি দেওয়া আছে? যে একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে বাহু দুটো আমরা ধরে নিতে পারি, একটা এবি একটা এসি। এবি আর এসি এই বাহুটা কি সমান, তাই তো? এবির সাথে এসি বাহুটা সমান। তো এখানে তোমাদেরকে সর্বপ্রথম যা দেওয়া আছে সেটা লিখে নাও। নিজাম কথা বলবা না। তো এখানে দেওয়া আছে, লিখতে পারো যে দেওয়া আছে এবিসি ত্রিভুজ যার এবি সমান এসি। তাহলে এখানে লিখতে পারো প্রদত্ত যে কথা দেওয়া আছে সে একই কথা। তাহলে এখানে লিখবা দেওয়া আছে কি বলতো? যে এবিসি ত্রিভুজ এ বি সি এর এবি সমান এসি, এবি সমান এসি দেওয়া নাই। এই যে বলেছে কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এবি আর এসি বাহুটা সমান, এটা আমাদের দেওয়া আছে। তাসলিমা গল্প নাই এদিকে। তারপরে বলছে দেখো কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এর সমান দৈর্ঘ্যের বাহু
যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলা সমান হবে। বাহু দুটি যদি সমান হয় তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। তাহলে প্রমাণ করতে হবে কি বলতো, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, কোণগুলির পরিমাপ সমান হবে। তাহলে কোণ কি বলতো, কোণ একটা এবিসি সমান কোণ এসিবি, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। বুঝতে পারছো কথাটা তো না? এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তুমি বুঝতে পারবা কি করে? তোমাকে তো নাজিমুদ্দিন করে ডাকতে হয়েছে। বুঝতে পারবা কি করে বলো? তোমাকে নাজিমুদ্দিন করে ডাকতে হচ্ছে। হ্যাঁ, তো এদিকে খেয়াল রাখো, তাহলে তো বুঝতে পারবা। তোমাকে ডেকে দেখাতে হচ্ছে, দেখো এদিকে। তাহলে এই যে ত্রিভুজটা হচ্ছে এবিসি, এই ত্রিভুজটার এই বাহুটার সাথে এই বাহুটার সমান, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। আমরা জানি কি, ত্রিভুজের বিপরীত বাহুগুলা যদি সমান হয় তার বিপরীত কোণগুলাও সমান হবে। এটা একটা ফর্মুলাই বা এটা একটা নিয়ম, এটা ত্রিভুজ প্রমাণ করার উপপাদ্য, যে ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত বাহুগুলা যদি সমান হয় তাহলে বিপরীত কোণগুলাও সমান হবে। সেটা আমরা এখন দেখাবো। এইটা প্রমাণ করার জন্য, এই কোণ দুটো প্রমাণ করার জন্য আমাদেরকে আগে একটা অঙ্কন করে নিতে হবে। কি অঙ্কনটা হচ্ছে, দেখো কি অঙ্কন করব। এই এ থেকে এই যে এটা একটা কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দুটা আমরা বোর্ড এখান থেকে এটা অঙ্কন করে দেব। কি বলছে, ত্রিভুজ এবিসি এর বিএসি কোণটা, এটা এবিসি এটা তো একটা ত্রিভুজ, এর বিএসি এই কোণটার সমদ্বিখণ্ডক মানে বুঝো তো, মানে সমদ্বিখণ্ডক কথার অর্থ সমান দুই ভাগে ভাগ করা। সমদ্বি মানে সমান দুই, খণ্ডক মানে খণ্ড করা, সমান দুই ভাগে খণ্ড করা, এটা হচ্ছে সমদ্বিখণ্ড। তাহলে কোন ত্রিভুজটা, তাহলে ত্রিভুজ এবিসি এর কোনটা, বিএসি কোণটাকে, মানে বিএসি এই কোণটার সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করা হলো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এটা তোমরা লিখবে। কি বললাম, ত্রিভুজ এবিসি এর বিএসি এর কোণ, বিএসি এর সমদ্বিখণ্ডক, বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করা হলো, এডি অঙ্কন করা হলো। এডি মানে এখান থেকে এই পর্যন্ত এইটা দুই ভাগে ভাগ হলো। তাহলে এডি অঙ্কন করা হলো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এটা লিখতে হবে, এটা হচ্ছে অঙ্কন। তাহলে এইটুকুন আমরা বের করলাম, এইটুকুন আমাদের বের করতে হলো বা এটা দেওয়াই ছিল। এবার আমাদেরকে এই জিনিসটা প্রমাণ আনবো কি, যে এই কোণটার সাথে এই কোণটা আমাদের প্রমাণটা সমান দেখাতে হবে, তার জন্য প্রমাণ করব। তাই এখানে 5 মার্ক, এটা 5 মার্ক, এটা মাধ্যমিকেও 5 মার্ক। শুধু এটা না, এটা এখন তোমাদের ছোট কয়েকটা ধাপ দিয়েছে, এই ধাপগুলা যদি মনে রাখতে পারো ক্লাস 9 পারবা, ক্লাস 10 পারবা। এই দুটো ধাপ যদি মনে রাখতে পারো ক্লাস 9 পারবা এবং ক্লাস 10 পারবা। তো দেখো, ঠিক আছে, প্রমাণটা দেখো। প্রমাণটা কি করবো বলো তো? প্রমাণ হচ্ছে, দেখো এখানে এই যে এটা ছেদ করার জন্য আমরা দুটো বাহু পেলাম। হ্যাঁ, এখানে খেয়াল রাখো, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে দেখো, এখানে খেয়াল রাখো, এই যে এটাকে সমদ্বিখণ্ডক করার জন্য এটা একটা ত্রিভুজ পেলাম, এটা একটা ত্রিভুজ পেলাম। তাহলে ত্রিভুজ কি লিখতে পারি, ত্রিভুজ এবিডি, দেখো এবিডি ও ত্রিভুজ এসিডি,
ও ত্রিভুজ এ সি ডি এর এ বি সমান এসি আমাদের দেওয়া ছিল, এই বাহুটার সাথে এই বাহুটা সমান তা আমাদের দেওয়া ছিল। তাহলে এখানে লিখতে পারি এ বি সমান এসি, এটা লিখতে পারি প্রদত্ত, এটা দেওয়া ছিল বা দেওয়া আছে, এই যে বলে দিয়েছিল না ওই বাহু দুটো সমান। তাহলে এবার এখানে আমরা দেখো, তাহলে এই বাহুটার সাথে এই বাহুটার সমান এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা বিএডি এই কোণটা আর এই কোণটা সমান পেলাম কোন অর্থে? যেহেতু বিএডি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করেছি, তাহলে আমরা নিশ্চয়ই এই কোণটা আর এই কোণটা সমান বলতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব কোণ বিএডি বিএডি সমান কোণ সিএডি। এটা কোন অর্থে? যেহেতু হ্যাঁ যেহেতু প্রদত্ত না, অঙ্কন করার মাধ্যমে আমরা পেয়েছিলাম যে বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করা হলো। সমদ্বিখণ্ডক মানে এই কোণ দুটোর সমান দুই ভাগ। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু এডি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, বিএসি এর সমদ্বিখণ্ডক। এটা দেওয়া ছিল, বুঝতে পেরেছো? তাহলে এই দুটো কোণ আমরা এখানে বাহুটা এবং কোণ দুটো সমান দেখালাম। বাহু দুটো সমান আমাদের দেওয়া ছিল, কারণ এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা আমরা সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করার জন্যে আমরা এই যে দুটো ত্রিভুজের বাহু দুটো সমান দেখিয়েছি, কোণ দুটো সমান দেখিয়েছি, আর এডিটা কি? সাধারণ বাহু। এডি কি? সাধারণ বাহু, মানে এটা আমরা টানলাম অঙ্কন করলাম, তার জন্য এটাকে আমরা সাধারণ বাহু বলতে পারি। তাহলে এডিটা কি হলো? সাধারণ বাহু। দেখো এখানে বাহু কোণ বাহু, যে ত্রিভুজের সর্বসমতার নিয়মগুলো আমরা শিখেছিলাম, বাহু কোণ বাহু। তাহলে আমরা নিশ্চয়ই এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা সর্বসম বলতে পারি, বলতে পারি না? তাহলে এই ত্রিভুজটা সর্বসম প্রমাণ করলাম কিভাবে? তার বাহুগলা সমান দেখালাম, তার কোণগলা বিপরীত কোণগলা সমান দেখাচ্ছি, আর এডি অঙ্কন করার পরে এটি একটা বাহু পেলাম, এটা একটা সাধারণ বাহু। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ এ বিডি, কোন ত্রিভুজটা? এই ত্রিভুজটা সর্বসম, মানে এইটা হচ্ছে সর্বসম চিহ্ন, আর ত্রিভুজ এসিডি। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ হলো। কোন শর্তে? কোন শর্তে প্রমাণ হলো এটা? অঙ্কনের শর্তে। অঙ্কনের শর্তে না, এই যে তিনটে নিয়মের একটা শর্ত, এটা হচ্ছে এস। এস মানে হচ্ছে বাহু, সাইড, আর কোণ, অ্যাঙ্গেল, আর এস এটা তো বাহু, তাই তো? তাহলে এই শর্তে এই ত্রিভুজ দুটো সর্বসম হলো। তাহলে আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। আর সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ কোনটা? অনুরূপ কোণ হচ্ছে এ বিডি, আর কোনটা? এ সি ডি। তাহলে অনুরূপ কোণগুলা কি হয়? সমান হয়। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলা সমান হয়। সর্বসম যদি তোমরা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারো, তাহলে তার অনুরূপ কোণ, মানে এই কোণটার মতো দেখতে এই কোণটা অনুরূপ, একই। তাহলে আমরা এখানে লিখতে পারি কি বলতো? যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে এখানে তুমি লিখতে পারো, এই জায়গাটা মিশিয়ে দাও, তাহলে দেখো কোন কোনটা আমরা বলতে পারি এ বিডি। আচ্ছা, কোন এ বিডি, তাই তো, সমান কোন এ সিডি। এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাই ব্র্যাকেটে লিখে দেবো যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। বুঝতে পেরেছো? সর্বসম ত্রিভুজের এটা হচ্ছে অনুরূপ কোণ। আচ্ছা, এবার বলো তো এ বিডি যে কোণ, এ বি সিও সেই কোণ বলতে পারি আমরা। এ বিডি এর পরিবর্তে লিখতে পারি এ বি সি। তাহলে আমরা এখানে লিখতে পারি এ বি সি। দেখো এটারও বিকোণ, এটাও এ বি সি যে কোণটা, আবার এ বিডি
একই কোণ। তাহলে আমরা এ বি ডি এর পরিবর্তে লিখতে পারি এ বি সি লিখতে পারি। আবার দেখো এ সি ডি যে কোণ, এ সি ডি এর পরিবর্তে আমরা লিখতে পারি এ সি বি লিখতে পারি না? তাহলে এখানে আমরা লিখতে পারি এ সি বি। তাহলে এই দুটো বুঝতে পেরেছ? তাহলে এটা আমাদের প্রমাণ চেয়েছিল, তাহলে এটা হলো প্রমাণিত। তাহলে আমরা কি বলতে পারি বলো তো, যে কোনো ত্রিভুজের যদি বিপরীত বাহুগুলা সমান হয়, ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে তার বিপরীত কোণগুলাও সমান হবে। তোমরা এর শেষে লিখে দিতে পারো কি বলো তো, যে এই কথাটা লিখে নিতে পারো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। অতএব এখানে লিখে দিতে পারো কি, ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে, কি বলেছে, ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলি সমান হবে। তাদের বিপরীত, শেষে এই কথাটা লিখে দিতে পারো, বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। এইটাই উত্তর। বুঝতে পেরেছ? তাহলে এইটা হচ্ছে, এই নিয়মগুলো ফলো করো। ক্লাস 9-এ পাবা, ক্লাস 10-এ পাবা। এইগুলা যদি এখন না ফলো করো, ক্লাস 9-এও পারবে না, ক্লাস 10-এও পারবে। হ্যাঁ, এতক্ষণ তুমি বললে হ্যাঁ স্যার বুঝতে পারছি, বললো না? যত ভিডিও কিন্তু এখানে রেকর্ড হচ্ছে, ততক্ষণ বলেছে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কিভাবে করলে? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। আবার শেষে কি বলছে, যখন অঙ্কটা হয়ে যাচ্ছে তার বলছে বুঝতে পারিনি স্যার। এ আবার কোন ভাষা, আমি তো বুঝি না। না, এ ভাষা কি করে বুঝবো? এগুলা বুঝতে পেরেছো? অনেক ছাত্র কি করে, না বুঝেও বলে হ্যাঁ। তাহলে তুমি সেই দলের মধ্যে পড়ে গেলে। বুঝতে পারবে, এত সুন্দর করে বুঝিয়েছে। ভিডিওটা দেখবা যে কত সুন্দরভাবে দেখিয়েছি। তো বিষয় হচ্ছে তোমাদের, যদি আবার বলে দিই এখানে কি করেছি বলো, আবার বলে দিই, এটা রিপিট করছি। প্রথমে এই দুটো বাহুর দৈর্ঘ্য আমাদের সমান, এটা দেওয়া আছে, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান দেওয়া আছে, তাহলে তাদের বিপরীত কোণগুলা সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এই প্রমাণ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম কি করলো, একটা অঙ্কন করে নিলাম। কোনটা? যে এ বি সি ত্রিভুজের বিএসি এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করলাম। সমদ্বিখণ্ডকটা কি? এডি। সমদ্বিখণ্ডকটা কি? এডি। একে কোন বিন্দুতে ছেদ করলাম? ডি বিন্দুতে। এর বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলাম। ঠিক আছে? তাহলে এর সমদ্বিখণ্ডক যেহেতু, তাহলে এই কোণটার সাথে এই কোণটা অবশ্যই সমান, এই দুটো কোণ সমান। তাহলে এখানে এবার আমাদেরকে সর্বপ্রথম এই দুটো ত্রিভুজ আমাদেরকে সর্বসম প্রমাণ করতে হবে। এই সর্বসম প্রমাণ করার জন্য কোন ত্রিভুজ দুটো? একটা হচ্ছে এ বি ডি, আর একটা হচ্ছে এ সি ডি। এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের এ বি ডি ভালো করে মনে রাখো, মানে এই ত্রিভুজটা, আর এ সি ডি বলতে হলে এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। আর সর্বসম প্রমাণ করতে পারলেই তোমরা অনুরূপ কোণগুলা প্রমাণ করে দিতে পারবে। আবার বলে দিই, তো যারা বুঝতে পারো না তাদের জন্য আবার বলছি। তাহলে সর্বসম প্রমাণ করার জন্য আমাদেরকে কি উল্লেখ করা ছিল, যে এ বি ডি আর এ সি ডি এই ত্রিভুজটার এ বির সাথে এ সি সমান, তা আমাদের উল্লেখ করে দিয়েছে, দেয়নি? যে এ বি বাহুর সাথে এ সি বাহুটা সমান। তাহলে বাহু দুটো সমান, তাহলে এখানে আমরা আবার কোন দুটো সমান পাচ্ছি? কোনটা? একটা এ সি ডি আর একটা সি এ ডি আর বি এ ডি, এই কোণটা আর এই কোণটা সমান পাচ্ছি। কোন অর্থে? যে বি এ সি এই কোণটার সমদ্বিখণ্ডক হচ্ছে এডি, সেই অর্থে এই দুটো কোণ সমান পাচ্ছি। তাহলে বাহু দুটো সমান হলো, কোণ দুটো সমান হলো, আর এডিটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমরা ত্রিভুজের যে সর্বসমতার নিয়ম, সেই নিয়মের মধ্যে আমরা পেলাম প্রথমে বাহু মানে সাইড, তারপরে অ্যাঙ্গেল মানে কোণ, তারপরে এডি সাধারণ বাহু মানে, এই তিনটে শর্তর মধ্যে যে চারটা শর্ত আছে তার মধ্যে একটা শর্ত এখানে মিলছে।
তাহলে আমরা অবশ্যই এ বি ডি আর এ সি ডি এই ত্রিভুজ দুটো সর্বসম তার প্রমাণ দেখালাম। স্যার এস মানে সাইড আর এস এ সাইড, এ অ্যাঙ্গেল, এস এ সাইড, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড মানে এটা এই শর্তটা ওখানে প্রযোজ্য। তাহলে এ অবশ্যই আমরা এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা সর্বসমতা প্রমাণ দেখালাম। এবার সর্বসম ত্রিভুজের এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ। একটা কি কোণ? এ বি ডি আর একটা এ সি ডি। যে কথাটা আমি ওখানে লিখেছিলাম সেই কথাটা আবার রিপিট করলাম। অনুরূপ কোণগুলা আমরা জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলা সমান হয়, অনুরূপ কোণগুলা সমান হয়। তাহলে সর্বসম ত্রিভুজের এই দুটো হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এ বি ডি যে কোণ, আবার সেই অর্থে আমরা এ বি সিও বলতে পারি। এ বি ডি এর পরিবর্তে আমরা তোমাদেরকে এখানে তোমরা কেউ যদি বলো এ বি ডি বলতে হলে এই কোণটা, এ বি ডি বলতে হলে এই কোণটা, আবার এ বি সি সেই একই কোণ, এই দুটো কোণ সমান একই। তাই আমরা এটার পরিবর্তে বলতে পারি এ বি সি, লিখেছিও তাই দেখো এটার পরিবর্তে লিখেছি এ বি সি। আবার দেখো এ সি ডি বলতে হলে এই কোণটা, তাহলে এ সি ডি এর পরিবর্তে আমরা লিখতে পারি এ সি বি, মানে এ সি বি। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা কি প্রমাণ করলাম? এইটা কিন্তু মনে রাখতে হবে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাদের বিপরীত কোণগুলা সমান হবে। এইটা কিন্তু নিয়ম, এই ফর্মুলাগুলো মনে রাখবা। আবার কি জানো, দুটো বাহুর দৈর্ঘ্য তো সমান দিয়েছে, কোনো ক্ষেত্রে দুটো কোণের পরিমাপ যদি সমান হয় তার বিপরীত বাহুগুলা সমান, সেটাও প্রমাণ করতে হবে। এর বিপরীত উপপাদ্য এর বিপরীত নিয়মটা। তাহলে এগুলো যদি জানতে পারো না তো অনেক তোমার উপকার আসবে। ক্লাস 9, ক্লাস 10 যত আছে সব বুঝতে পারবা। তাহলে এর জন্য এই জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তারপরে দেখবা, তাহলে আজ এটা দেখালাম, আর কি অঙ্ক নিয়ে আলোচনা করবো সেটা বলো। আজ এটা আমি দেখিয়ে দিলাম, তাহলে তোমরা ফলো করবে ভিডিওতে অবশ্য। যারা ক্লাস 8, 9, 10 এই অনেক মাস্টার কী করে জানো, উপপাদ্য মুখস্থ করতে বলে, যে উপপাদ্য মুখস্থ করগা। উপপাদ্য মুখস্থ করে কোনো ফল আসে? সবচেয়ে সহজ জিনিস হচ্ছে জ্যামিতি। হ্যাঁ দেখো 6 নম্বরে কি বলছে, যে এখানে দেখো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ। আমি যে কথাটা খানিকটা আগে বললাম যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ যদি সমান হয় তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে, এইটারই হিসাব। তাহলে বিষয় হচ্ছে এখন এই উপপাদ্যগুলা প্রমাণটা ভালোভাবে বুঝো। ক্লাস 9-এ কাজে দিবে, ক্লাস 10 কাজে দিবে, খুবই কাজে দিবে, খুবই। বেশ, এরপরে আমরা কোন অধ্যায়টা দেখাবো? আজ একটা করে উপপাদ্য দেখাবো, প্রয়োগগুলাও দেখাবো। আচ্ছা, কি বীজগণিতের কোনো অসুবিধা আছে? কোনো চ্যাপ্টার বীজগণিতের কোনো চ্যাপ্টার বলো। কোষে দেখি 15 কিছু অঙ্ক দেখাবো। কোষে দেখি 15 চ্যাপ্টার, কোষে দেখি 15 চ্যাপ্টার। কি কোন অঙ্কটা তোমাদের দেখতে ভয় লাগছে বলো? আচ্ছা, এক্সের দেখো 3 দাগের, আর এটা হচ্ছে কোষে দেখি 15। পেজ নাম্বার হচ্ছে 142, আমি লিখে দিলাম পেজ 142 পেজের। এই অঙ্কটা দেখে অনেকজন ভয় করবে, দেখো এটা আমি দেখিয়ে দিই। কোষে দেখি যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো, আমাকে কমেন্ট করতে পারো, কমেন্টেও প্রশ্ন করতে পারো। যে কোনো যেটি তোমার অসুবিধা মনে হবে, যেটা অসুবিধা মনে হবে, যে চ্যাপ্টার থেকে, যে কোনো চ্যাপ্টার থেকে। তো কোষে দেখি 15 দেখো, এর এক্স দাগের অঙ্কটা দেখিয়ে দেবো। এক্স দাগের অঙ্কটা কি আছে দেখো, a স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই, না গল্প নাই, প্লাস এ বি সি, এ প্লাস বি প্লাস সি। আর তার নিচে আছে দেখো এ বাই এক্স মাইনাস এ বাই কথা কেন
দেখো এই অঙ্কটা, তাহলে এই অঙ্কটা তোমরা তো কোনো প্রশ্ন করতে পারো না। প্রশ্ন যে করতে পারবে তারা হচ্ছে ছাত্র, তারা বুঝতে পারবে। প্রশ্ন করতে পারবে না তো অঙ্ক কি করে বুঝবে? ও সি কবর ডবল লিখেছি গো, এক্স মাইনাস সি। দেখো অঙ্কটা কোন জায়গায়। আচ্ছা এখানে খেয়াল রাখো, অঙ্কটা কত সহজ। এটা এই প্লাস প্লাস বি প্লাস সি না, তো এই জায়গাটা আমরা কি করব বলো তো? এ স্কোয়ার এক্স মাইনাস এ প্লাস এ, এটা 3 জায়গায় নিয়ে নাও, দিয়ে এটা লসাগু করো। এটা এখানে দিলাম, বিটা এখানে দিবে, সিটা এখানে দিবে, তারপর লসাগু করবে, আর নিচেরটা যা আছে তাই রাখবে। এই যে এ প্লাস বি প্লাস সি দেখো 3 জায়গা আছে, তাহলে 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায় ভাগ করে দাও। তাহলে আমরা এখানে এ তুললাম, তারপরে এই জায়গাটা কি করব? প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি, তারপর এখানে লিখবো প্লাস বি। তারপর কি করবে বলো? সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি। নিশ্চয় এই জায়গাটা বুঝতে পেরেছো? এই জায়গাটা বুঝতে কে পারোনি বলো? এ বি সি আমরা 3 জায়গায় ভাগ করে দিয়েছি, এটা এখানে দিয়েছি, এটাই দেখো এটা কি আছে? স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ, তো আমরা সেখানে কি দিলাম? প্লাস এ। বেশ, তারপরে এই প্লাস চিহ্নটা দিলাম, তারপরে এটা তুলেছি, তারপরে প্লাস বি দিয়েছি, এই প্লাসটা এখানে দিয়েছি, তারপরে এটা তুলেছি, তারপরে প্লাস সি দিয়েছি। খেয়াল রাখো, আর নিচেরটা তোমার যা আছে তাই রাখো। নিচে কি আছে বলো তো? এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে এই জায়গাটা দেখো, নিচের অঙ্কগুলো কোনো কাজ নেই, তাহলে ওপরটা তোমার কাজ কি? এটা ভগ্নাংশের যোগ, এটাও ভগ্নাংশের যোগ, এটাও ভগ্নাংশের যোগ। কত সহজ অঙ্ক, দেখে কত কঠিন লাগে, কত সহজ অঙ্ক দেখে কত কঠিন লাগে। তাহলে এই জায়গাটায় দেখো আমরা লসাগু করব, প্রত্যেকটা অঙ্কে আমরা এই জায়গাটা লসাগু করব, এইটার লসাগু করব। খেয়াল রাখো, সোনিয়া ডেলি তুমি লেটে এসছো না প্রাইভেট। এই জায়গাটা দেখো, এটা হলো এক্স মাইনাস এ, আর এটা লসাগু হবে এক্স মাইনাস বি, আর এটা লসাগু হবে এক্স মাইনাস সি। তো আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। এই কারণে তোমাদের পড়াশোনা আর ভালো হবে না। তাহলে এখানে দেখো, এটার সাথে এটা ভাগ করলে 1 হয়, তাকে আমরা এটা দিয়ে গুণ করবো, এ স্কোয়ার। এর নিচে কিছু না, মানে 1 দিয়ে এটা ভাগ করলে এটাই হবে, তাকে আমরা এ দিয়ে গুণ করব, এক্স মাইনাস এ স্কোয়ার। দেখো এইটা যদি কেউ বুঝতে পারো তাহলে এই অঙ্কটা পারবে। বলো, কেউ বুঝতে পেরেছো? এই ভগ্নাংশের যোগটা কেউ বুঝতে পেরেছো? পারোনি? এটা আর এটা লসাগু করতে হয়, তাহলে এক্স মাইনাস এ, তাকে 1 দিয়ে তো আর লসাগু করা যাবে না, তাহলে এই দুটোই উঠে গেল। তারপরে আমাদের নিয়ম কি কাজ? এই ভগ্নাংশের যোগের নিয়ম যে এটা দিয়ে এটাকে ভাগ করতে হয়, যে ভাগফল পাবো তাকে উপরটা দিয়ে গুণ করবো, এক কথায় লব দিয়ে। তাহলে এক্স মাইনাস এ ভাগ করলে কি হয়? 1। তাকে আমরা এটা দিয়ে গুণ করলে কি হয়? এ স্কোয়ারই হয়, হয় না? এবার 1 দিয়ে এটা ভাগ করবা, তাহলে কি হবে? 1 দিয়ে ভাগ করলে এটাই হবে। যদি তোমাকে বলে 1 দিয়ে 5কে ভাগ করে 1 দিয়ে, তাহলে কি হবে? 5 1 5ই হবে, তাহলে ভাগফল কত হলো? 5। তো এটা কি হলো? 5 দিয়ে ভাগ করবো, তো ওইটাও তাই। দেখো 1 দিয়ে আমি এটাকে ভাগ করছি, তা ভাগ করে এটাই হচ্ছে, এটাকে আমরা এটা দিয়ে গুণ করছি, তাহলে এ দিয়ে এটা গুণ করলে এক্স, আর এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। তারপর এটা দেখো, এক্স মাইনাস এ
এক্স মাইনাসে মিলছে। আবার দেখো এক্স মাইনাসকে এক্স মাইনাস দিয়ে ভাগ করলে কি হয় 1, 1কে এটা দিয়ে গুণ করলে কি হয় ওটাই হয়। এই লাইনটা তো আমি বলে দেবো না, তোমরা নিজেই পারবে। প্লাস তাহলে এই জায়গাটা বলো কি হবে, এখানে 1 ধরে দাও, এটা 1 ধরে নেবে, তাহলে বি দিয়ে এটা গুণ হবে না, বি এক্স মাইনাস বি দিয়ে এটা গুণ করলে বি স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে ওটাও তো পারবে। ওটা কি হবে বলো যদি, কে বলতে পারো দেখি ওই জায়গাটা। প্রথমে কি আসবে, তাহলে প্রথমে সি স্কোয়ার বসে যাবে প্লাস, এবার এই সি দিয়ে দুটোকে গুণ করতে হবে, মানে সি দিয়ে এবার এটা গুণ করলে সি এক্স হবে মাইনাস সি দিয়ে এটা গুণ করলে সি স্কোয়ার। বুঝতে পেরেছো? আর তার নিচে যা আছে তাই, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এটা দিয়ে আছে নিচের গলা, নিচের দেখো 3 বারই আমরা তুলে দিয়েছি। তাহলে এবার এই জায়গাটা দেখো, এটা মাইনাস স্কোয়ার এটা প্লাস স্কোয়ার কেটে গেল, এটা মাইনাস বি স্কোয়ার এটা প্লাস বি স্কোয়ার কেটে গেল, এটা মাইনাস সি স্কোয়ার এটা প্লাস সি স্কোয়ার কেটে গেল। সব অঙ্কে দেখো এক্স আছে, আমরা ওই জায়গাটায় যদি এক লাইন আমরা জাম্প করে দিলাম, সব এক লাইন করলাম না, তাহলে এখানে এক্স কমন নিয়ে নিলাম, এই 3 জায়গাতেই আছে এক্স কমন নিয়ে নিলাম, তাহলে এক্স কমন নিলে এখানে কি থাকে এ বাই নিচে থাকছে এক্স মাইনাস এ, আমরা উপরে কমন নিলাম প্লাস এখানে কি থাকছে বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। আর নিচে দেখো নিচে আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। দেখো ওপরের লাইন আর নিচের লাইন খেয়াল রাখো, ওপরের এই লাইনটা আর নিচের এই লাইনটা খেয়াল রাখো একই, তাহলে এটা কেটে গেল, উত্তর হলো কি এক্স। বুঝতে পেরেছো? কত সহজ অঙ্ক, দেখতে কত কঠিন, দেখে কঠিন মনে হয়, কিন্তু অঙ্ক যখন ভগ্নাংশের যোগ করেছি, কি করেছি অঙ্কটা দেখো, এটা এখানে দিয়েছি, বিটা এখানে দিয়েছি, সিটা এখানে দিয়েছি, আর নিচের গালা কোনোটাই কাজ করেনি, নিচে যা ছিল তা তুলে দিয়েছি, শেষ পর্যন্ত তুলে দিয়েছি। দেখো এটা এখানে তুলেছি, আবার এটা এখানে তুলেছি, এটা আবার এখানে তুলেছি, তাহলে আমরা এই লাইনটা শেষ পর্যন্ত আমরা তুলেছি। বুঝতে পেরেছো? এবার এখানে কি করেছি দেখো, এটা প্লাস সব তো প্লাসে আছে, তাহলে আমরা ওপরে কমন নিয়েছি এক্স, তাহলে ওপরে এক্স কমন নিয়েছি, তাহলে এখানে থাকছে এ বাই এটা, এখানে বি বাই এটা, আর এখানে সি বাই এটা, আর নিচে এটা তো দেওয়াই ছিল। তাহলে আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। তোমরা প্রাইভেট পড়তে আসো না, তুমি তো 10 মিনিট হলো না প্রাইভেটে আসা, বাড়ি যাবো স্যার, কি করে তোমরা মাধ্যমিক দিবে হবে, এটা ক্লাস 8, উপপাদ্যগুলা বোঝাচ্ছে, এগুলা জানতে হবে, সম্পাদ্যগুলা ভালোভাবে জানতে হবে। শুধু উপপাদ্য করলেই না, উপপাদ্য দেখো, উপপাদ্য যদি প্রমাণ করতে পারো, আর উপপাদ্যের নিয়মগুলা থেকে তোমার প্রয়োগের নিয়ম, তোমাদেরকে তো উপপাদ্য কয়েকটা দেখাচ্ছি, তো এই উপপাদ্যগুলা যদি বেশি বেশি ফলো করো, তো ওর যত প্রয়োগ আছে তোমরা বুঝতে পারবে। এই যে নিয়ম আমি খানিকটা আগে দেখালাম, একটা উপপাদ্যের নিয়মগুলা দেখালাম, কি দেখালাম, যে কোনো ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য বিপরীত বাহুগুলা যদি সমান হয় তাহলে বিপরীত কোণগুলা সমান হবে, আবার বিপরীত কোণগুলা যদি সমান হয় তাহলে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এটা তো ত্রিভুজ নিয়ে বোঝালাম। আর ত্রিভুজের শর্তগুলো তোমাদেরকে এর আগে আমি বিস্তারিতভাবে দেখিয়েছি, যে 4টি শর্ত আছে, এই শর্তগুলো মনে রাখবা, শুধু ক্লাস 8-এ এটাই। আর আরেকটা আছে, আরেকটা অঙ্ক আছে, এটা হচ্ছে শেষের দিকে একটা উপপাদ্য আছে, দেখো এই অঙ্কটা, এই উপপাদ্য সবগুলা দেখাবো অবশ্য আমি। এই যে এখানে দেখো বলছে, দেখো প্রমাণ করে যে n সংখ্যক বাহু বিশিষ্ট, এটা খুব আসে পরীক্ষায়, এটা আগে দিত, প্রমাণ করে যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান, এগুলো নিয়েও আলোচনা দেব। খুব এই উপপাদ্যগুলা
এখন বেশি বেশি ফলো করো ক্লাস 9-এ, এই ক্লাস 8-এ উপপাদ্যগুলো বেশি ফলো করলে ক্লাস 9-এর উপপাদ্যগুলো ভালোভাবে জানতে পারবে। আর উপপাদ্যগুলো ভালোভাবে জানতে পারা মানে ক্লাস 10-এ একদম সহজ হয়ে গেল। আমি ক্লাস আমার কাছে পড়তো ক্লাস 3 থেকে আসিয়া, এখন কত সুন্দর উপপাদ্য পারে জানো। উপপাদ্য তো পারে, আবার প্রয়োগ গেলা সামান্য একটু ধরিয়ে দিতে হয়, ও নিজেই তৈরি করে ফেলে। তো মাধ্যমিক ওদের কিছুদিনের মধ্যে 2022 সালে মাধ্যমিক দিবে, তো এত সুন্দর পারে উপপাদ্যগুলো। আসিয়ারা পারে, জীবন নেশারা পারে, এরা ভালো উপপাদ্য পারে, উপপাদ্য বুঝতে পারে, প্রমাণ প্রয়োগগুলো বুঝতে পারে, বনিরা বুঝতে পারে, আম্মারও পারে। হ্যাঁ হ্যাঁ, তো আম্মার আর একটা ট্রেনের ব্যাচ ওদের, ওরা একটু আছে, তো এরা ভালো পারে। এরা তো শুধু আমার কাছে বললাম না, ওই 7-এ আসবে না, দেখবা আসবে কখন 10-এ, 2 মাস একেবারে ও জীবনে কি উন্নতি করতে পারে বলো। অঙ্কতে কি, অঙ্ক অত সহজ খেলা নয়, অঙ্ক ভৌত বিজ্ঞান অত সহজ খেলা নাই। শুধু যোগ আর বিয়োগ করলেই মাধ্যমিক দেওয়া যাবে না। আচ্ছা, যোগ বিয়োগ করে মাধ্যমিক দেওয়া যায়? যোগ বিয়োগ মাধ্যমিকে দেয়, ওর মধ্যেই তো দিবে। যোগ বিয়োগ তোমাকে বলবে যে এটা যোগ করো, এটা বিয়োগ করো। ওখানে যেমন পাটিগণিত বলছে যে 1 আর 2, ওই যে বলছে 2 যোগ 2, এই যোগ বিয়োগ দিবে না, দিবে মাধ্যমিকে এই যোগ বিয়োগ, কিন্তু ওর ভিতরে থাকবে যোগ বিয়োগ। যেমন একটা অঙ্কতে যোগ থাকবে, বিয়োগ থাকতে পারে, গুণ থাকতে পারে, ভাগ থাকতে পারে, সবই থাকতে পারে। একটা পাটিগণিত অঙ্কে, পাটিগণিতে দেখো আমরা তো যোগ বিয়োগটা এটা প্রাথমিক ধারণা, এটা প্রথম ধারণা, প্রথম দিকের ধারণা। এই জিনিসগুলাই অঙ্কের ভিতরে উল্লেখ থাকবে, তাই বলে তোমাকে নির্দিষ্টভাবে বলে দেবে না যে যোগ করো। বুঝতে পেরেছো? এটা নিয়েই তো আলোচনা। এবার বলো, আর তোমাদের কোন চ্যাপ্টার অসুবিধা আছে সেটা বলো। হ্যাঁ, কোনটা? পেজ নাম্বার 6। ওই গো পেজ নাম্বার 6। ও, এই পেজ নাম্বার 6-এর। আচ্ছা, এই পেজ নাম্বার 6-এর অঙ্ক দেখো। এবার এই পেজ নাম্বার 6 জানতে গেলে ক্লাস 8-এর তোমাদেরকে কি কি জানতে হবে? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, চতুর্ভুজ সম্বন্ধে আগে জানতে হবে। চতুর্ভুজ সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তো চতুর্ভুজ কথার অর্থ কি জানো? চতুর্ভুজের অঙ্কটার অর্থ, চতুর্ভুজ মানে যার 4টি বাহু থাকবে। শুধু 4টি বাহু থাকবে, 4টি কোণ থাকবে, 4টি শীর্ষবিন্দু থাকবে, এটা হচ্ছে চতুর্ভুজ। এবার চতুর্ভুজ কোনগুলা? এই যেমন সামন্ত্রিক একটা চতুর্ভুজ, যেমন বর্গক্ষেত্র একটা চতুর্ভুজ, যেমন আয়তক্ষেত্র একটা চতুর্ভুজ, যেমন ট্র্যাপিজিয়াম একটা চতুর্ভুজ, এরই সব অংশ। আয়তক্ষেত্র একটা চতুর্ভুজের অংশ, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম বর্গক্ষেত্র সবই চতুর্ভুজের অংশ। এই চতুর্ভুজের অংশ নিয়ে তো কত আলোচনা। দেখো চতুর্ভুজ যেমন আয়তক্ষেত্র চতুর্ভুজ না? সামন্ত্রিক একটা চতুর্ভুজ না? সামন্ত্রিকেরও 4টি বাহু হচ্ছে সামান্তরিকেও চতুর্ভুজ। তো সামান্তরিক কি? দেখো চতুর্ভুজ আমি আরেকটা আলোচনা দিই। আয়তক্ষেত্র কাকে বলে? যদি কোনো সামন্ত্রিকের একটি কোণ 90 ডিগ্রি হয় তাকে আমরা আয়তক্ষেত্র বলবো। কোনো সামন্ত্রিকের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাকে আমরা বলবো আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র আমরা চিনবো কি করে? আয়তক্ষেত্র চেনার নিয়ম কি? যেমন আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলা সমান হবে, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তো আয়তক্ষেত্র চিনতে হবে, আয়তক্ষেত্র কাকে বলে, আয়তক্ষেত্র কিভাবে চিনবো, আমি কাদেরকে বোঝাচ্ছি এত শুনতে? আমার ইউটিউবে যেসব ছাত্রগুলো আছে তাদেরকে বোঝাচ্ছি। তাহলে আমি আমার ইউটিউব যারা দেখে, যেসব ছাত্র আছে তারা দেখছে, তারা বুঝবে। তো তোমাদের আমার ইউটিউবে তো ছাত্র আছে, আমার যত সাবস্ক্রাইবার আছে, সাবস্ক্রাইব করেছে যারা, তারাও তো আমার একটা স্টুডেন্টস, তারাও তো দেখবে, তাদের ভালো হবে। তো বিষয় হচ্ছে চতুর্ভুজ। দেখো বলো, এই তোমরা কে বলতে পারো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ? আয়তক্ষেত্রে
এই নাসিবা কথা বলছো, এই নাসিবা বলো, এই তাসলিমা বলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শুনোনি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আয়তক্ষেত্র কে সেটা আগে দেখেলি। এটা হচ্ছে আয়তক্ষেত্র। অনেক আলোচনা আছে, তাই এটা কি আয়তক্ষেত্র। দেখো এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে, আর এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে, তাহলে এটাই একটা আয়তক্ষেত্র। আমি কি বললাম যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, তো যেটা লম্বা সেইটাকে বলবো দৈর্ঘ্য, লম্বার দিকে যেটা থাকবে সেটা হচ্ছে দৈর্ঘ্য, আর চওড়ার দিকে যেটা থাকবে সেটা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ। তো আমাদেরকে যখন বের করতে বলবে এর ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কোন জায়গাটা, ভিতরের অংশটা যখন আমাদেরকে বের করতে বলবে, যে এই ভিতরের জায়গার পরিমাণটা যখন আমাদেরকে বের করতে বলবে, শুধু এইটুকুন না, এই বোর্ডটারও তুমি ক্ষেত্রফল বের করে দিতে পারবে। শুধু বোর্ডটার না, তুমি যে জায়গাটায় বসেছো এই জায়গাটারও ক্ষেত্রফল বের করে দিতে পারবো। শুধু এই জায়গাটা না, তুমি কোনো মাঠের জমির ক্ষেত্রফল বের করে দিতে পারবা, কোনো মাঠের জমির ক্ষেত্রফল তুমি জায়গা বের করে দিতে পারবে। তো এখানে যখন বলবে এই জায়গাটার ক্ষেত্রফল, হয়তো এই জায়গাটা দেয়া আছে 7 সেমি, বেশ, আর হয়তো এই জায়গাটা দিয়েছে 4 সেমি। বুঝতে ভালো লাগছে না? তাহলে এটা আছে দৈর্ঘ্যটা কত সেমি, 7 সেমি, আর প্রস্থটা কত সেমি আছে, 4 সেমি। তা যখন এই জায়গাটার পরিমাণ বের করতে বলবে, তখন 7কে আমরা 4 দিয়ে গুণ করব, তাহলে 4 7 28 বর্গ সেমি। এইটাই হলো এই জায়গাটার ক্ষেত্রফল। তাই আমরা কি বলি, যখন এই জায়গাটার ক্ষেত্রফল বলবে তখন দৈর্ঘ্যের সাথে প্রস্থ আমরা গুণ করে দেব। তোমাকে তাই বলে একবারে নির্দিষ্ট করে উল্লেখ করে দেবে না যে একটি আয়তক্ষেত্র বাগানের দৈর্ঘ্য এত সেমি, প্রস্থ এত সেমি, ওই আয়তক্ষেত্রের বাগানটির ক্ষেত্রফল বের করো, হয়তো এটা দিয়ে দিতে পারে, বা তোমাকে উল্লেখ করে দেবে না। কোনো ক্ষেত্রে কি জানো, কোনো সময় উল্লেখ করে দিতে পারে এর পরিসীমা কোন গালা, যে এই যে একটা আয়তক্ষেত্র না, এই আয়তক্ষেত্রের ধার বরাবর যে এখানে এসে আবার থামা, এখান থেকে আমরা শুরু করলাম, এখান থেকে এখানে গেলাম, আবার এখানে আসলাম, তারপর এই জায়গায় ফিরে আসা, এটাই যে একটা রাউন্ড দেয়া, এটাই হচ্ছে পরিসীমা। এই যে চারিদিক ঘোরা, এটা একটা পরিসীমা। যেমন এটা কত সেমি, 7, এটা কত আছে 4, কেন এটা 4 হলে এটাও 4 হবে, আবার এটা কত আছে 7, যদি এটা 7 এটাও 7 হবে। আমি তো আগেই বলে দিয়েছি যে আয়তক্ষেত্র চেনার নিয়ম, তার বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তাহলে এটা যদি 7 সেমি হয় তাহলে এটাও 7 সেমি হবে, আবার এটা যদি 4 সেমি হয় তাহলে এটাও 4 সেমি হবে। এই যে চারিদিকটা রাউন্ড করে এর পরিসীমা, এটা হচ্ছে এর পরিসীমা। পরিসীমার ক্ষেত্রফল কিন্তু এক নয়, পরিসীমার ক্ষেত্রফল কিন্তু এক নয়, 4টে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে পরিসীমা। তাই এটা আমরা ফর্মুলাটা কিভাবে জানি, দেখো দৈর্ঘ্য কটা, 2টো, তাই আমরা এখানে লিখি যে দৈর্ঘ্য হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য। কেন, দৈর্ঘ্য 2টো না, এটাও দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য, প্লাস 2 গুণিত প্রস্থ, প্রস্থ 2টো না। আমরা সব বাহুগুলা তো যোগফল বললাম না, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু যোগ করতে হয়। তো আমরা এইভাবে না বলে দৈর্ঘ্য 2টো প্রস্থ 2টো, তাহলে আমরা যখন 2 কমন নিয়ে নেব, তাহলে এখানে কি থাকবে, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এটা একটা ফর্মুলা চলে এলো, বুঝতে পেরেছো? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দেখো 2 ইন্টু দৈর্ঘ্যের মান কত হচ্ছে 7, যোগ প্রস্থের মান কত হচ্ছে 4, তাহলে 2 গুণিত কত হলো 11, 11 দুগুণি কত হলো 22, তাহলে এটা হলো 22 সেমি হলো প্রস্থটা, পরিসীমাটা, 22 সেমিটা হলো পরিসীমা। তো নিশ্চয়ই এই জায়গাটা বুঝতে পেরেছো? তাহলে পরিসীমা বোঝা গেল, আমাদের ক্ষেত্রফল বুঝতে পারলাম। এবারে দেখো কত খেলা, কত জিনিস উল্লেখ করতে পারে। তোমাকে কোনো সময় উল্লেখ করে দেবে যে এই জায়গাটার ক্ষেত্রফল, তোমাকে এই জায়গাটা উল্লেখ করে দিবে না। কি উল্লেখ করবে সেটা বুঝো। তোমাকে বের করতে বলছে এই জায়গাটার ক্ষেত্রফল দিয়েছে 28 বর্গ সেমি। কত কিভাবে দিবে অঙ্কগুলা, হিসাব সেটাই শুধু বুঝো। যদি এই হিসাবগুলা বুঝতে পারো, আশা করি কোনো জায়গায়
ইনশাআল্লাহ অসুবিধা হবে না। তো তোমাকে যখন কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দিয়ে দিবে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে, তোমাকে বলেছে যে একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল, তোমাকে কিভাবে প্রশ্ন করতে পারে বুঝে নাও। নাসিবা, মন যদি ভালো না লাগে তাহলে বাড়ি চলে যেতে হবে। কোনো আয়তকার বাগানের ক্ষেত্রফল উল্লেখ করে দেবে কিভাবে জানো? রহিম চাচার আয়তাকার বাগানের ক্ষেত্রফল 28 বর্গ সেমি, বা কালাম চাচার আয়তকার বাগানের ক্ষেত্রফল 28 বর্গ সেমি, বা এরকম যদি হিসাব উল্লেখ করে দেয়। আর যদি বলে ওর বাগানের প্রস্থটা 4 সেমি, ওর বাগানের প্রস্থের মানটা উল্লেখ করে দিল 4 সেমি, যে তোমাকে বের করতে বললো ওই কালাম চাচা বা ওই রহিম চাচা বা ওই শ্রাবণী বা ওই যে যত যা আছে তাদের দৈর্ঘ্যের হিসাব করে তোমাদেরকে বের করতে বললো। তো তখন আমাদেরকে কি করতে হবে? ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা কি পাবো? দৈর্ঘ্যটা পেয়ে যাবো। আবার যখন দৈর্ঘ্যটা হয়তো উল্লেখ করে দেবে, প্রস্থ বার করবো, তখন আমরা ক্ষেত্রফল বাই প্রস্থ, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, এটা আমরা জানি, এটা আমাদেরকে বের করতে হবে। তো নিয়মগুলা কি দেখো, শুধু এটাই নয়, একটা জিনিস তো শুধু বোঝাচ্ছি তোমাদেরকে, আয়তক্ষেত্র কটা বোঝালাম? ক্ষেত্রফল, পরিসীমা, যদি প্রস্থ দিয়ে থাকে আর ক্ষেত্রফল দিয়ে থাকে দৈর্ঘ্য বের করতে বলে সেটা, আবার ক্ষেত্রফল দিয়েছে প্রস্থ, দৈর্ঘ্য দিয়েছে প্রস্থ বের করতে বললে সেটা কি? ক্ষেত্রফল বাই প্রস্থ সমান কি আসবে? দৈর্ঘ্য। ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? দৈর্ঘ্য। আবার ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? প্রস্থ। এটা মন দিয়ে বোঝো। এবার তোমাদেরকে আর একটা কি বের করতে বলে দেখো, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে যদি তোমাকে বের করতে বলে এই কর্ণের দৈর্ঘ্যটা, এই যদি তোমাদেরকে এই কর্ণের দৈর্ঘ্যটা বের করতে বলে, তো ভাবো তো আয়তক্ষেত্র বের করতে, আয়তক্ষেত্র মানে তার একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, আর এটা যদি একটা আয়তক্ষেত্র চিত্র হয়, তোমাদেরকে ভালো লাগছে না? তোমাদেরকে যদি ভালো না লাগে তাহলে বাড়ি যেতে হবে, বললাম তো। এত সুন্দর করে দেখিয়ে দেব, যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবে, ইউটিউবটা তোমরা এখানে তো দেখলে, তোমরা বাড়িতে যে অঙ্কটা দেখো কিভাবে বুঝিয়েছি, বড় করার জন্যই তো আমি এটা করলাম। তো এই হিসাবটা দেখো, এটা সমকোণ, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটার বিপরীত বাহুটাকে আমরা কি বলি? অতিভুজ, বা এক্ষেত্রে এখন কি হলো? আয়তক্ষেত্রের কর্ণ। এটা কি হলো? আয়তক্ষেত্রের কর্ণ। তো আয়তক্ষেত্রের কর্ণ, আবার এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ। তাহলে এই অতিভুজের মান বের করা আমরা পিথাগোরাসের উপপাদ্য ক্লাস 9, 10 বুঝতে পারবো, ক্লাস 9, 10 বুঝতে পারবো, তাই তো? তো তোমরা তোমাদের মতো করে শিখলে হবে না, তোমরা শিখতেই পারবে না। কি করে শিখবা? আমি বোঝাচ্ছি, তোমরা আপন আপন মন দিচ্ছ অন্যদিকে। তাহলে এটা অতিভুজ তো না? আবার এটা কি হচ্ছে? কর্ণের দৈর্ঘ্য। এটা একটা আয়তক্ষেত্রকে মাঝে বর যখন আমরা কর্ণ টানবো না, দেখো তখন এই একটা ত্রিভুজ পাবো, এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজই সমান হবে। আর সমান হলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটা হবে, এখানে একটা নাম দিয়ে দিলাম ABC, আর এটা দিয়ে দিলাম। তো তাহলে এসিটা কি হলো বলো তো? এসিটা হচ্ছে কর্ণ, এসিটা কর্ণ হচ্ছে, ঠিক আছে? আবার এই কোণটা যখন 9, আর কর্ণ, এটা তো আয়তক্ষেত্র, এই কর্ণ আমাদের যে ত্রিভুজ একটা ABC, একটা ত্রিভুজ পাচ্ছি ABC, আর একটা ত্রিভুজ পাচ্ছি ADC, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে সমান হবে। তো এখানে বোঝাচ্ছি আমি, এখানে বোঝাচ্ছি, তো অঙ্কগুলা বোঝানোর জন্যই তো এটা প্রয়োজন। তুমি কর্ণের দৈর্ঘ্য বুঝতে পারবে না, তুমি লম্ব বের করতে পারবে না, প্রস্থ দৈর্ঘ্য বের করতে পারবে না, প্রস্থ বের করতে পারবে না, কি করে হবে? এই আলোচনাটা যা দিলাম, অনেক অঙ্ক তোমরা এখান থেকে বুঝতে পারবে। এই কর্ণ, এবার এসিকে আমরা কি বলছি? কর্ণ।
এসিকে কি বলছি বলো তো? কর্ণ। আবার এটাকে বলছি অতিভুজ। আবার এটাকে কি বলছি? অতিভুজ। কোন অর্থে অতিভুজ বলছি? যেহেতু এই কোণটা 90 ডিগ্রি। কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। আয়তক্ষেত্র হতে গেলে তো এই কোণটা 90 ডিগ্রি হতেই হবে। তাহলে এসি যদি কর্ণ হয় তাহলে এটাকে আমরা অতিভুজ বলতে পারি, কারণ এই কোণটা 90 ডিগ্রি। আবার এবিটা কি বলো তো? এবিটা কর্ণ, এবিটা হচ্ছে দৈর্ঘ্য। এবিটা কি? এটা দৈর্ঘ্য লাই। এই এবিটা কি দৈর্ঘ্য লাই? আবার এই ক্ষেত্রে আমরা এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ভূমি বলতে পারি। আবার বিসিটা কি? বিসিটা হচ্ছে প্রস্থ। তাহলে বিসিটাকে আবার কি বলতে পারি? কি এমন তোমার দরকার? আমি বোঝাচ্ছি, তোমার কি দরকার বলো? আমি অঙ্ক বোঝাচ্ছি, তোমার কি দরকার? বিসিটা কি? প্রস্থ। আবার বিসিটাকে আমরা কি বলতে পারি? যদি এই কোণটা 90 ডিগ্রি হয় তাহলে এটা আছে লম্ব বলতে পারি। তাহলে আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। যখন এই বাহুটার মান বের করতে বলবে, এবার তোমরা পিথাগোরাসের উপপাদ্যটা তোমাদেরকে বুঝতে হবে। কি? যে কর্ণের দৈর্ঘ্য বা অতিভুজের মান বের করতে বললে, মানে এই বাহুটার মান বের করতে বললে, এই বাহুটা বলতে হলে এটাকে কর্ণ ধরলাম। যখন কর্ণের দৈর্ঘ্য মান বের করতে বলবে না, তখন রুট ওভার কি হবে জানে? এই এদিকে খেয়াল, এদিকে আমি এদিকে দেখো, বিরক্ত না, এদিকে আগে দেখো। দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তোমাদেরকে কি আমি এই অঙ্ক বাদ দিয়ে অন্য কিছু শিখতে এখানে এসেছো? না না, আমি এখানে তোমাদের অঙ্ক শিখাতে, অঙ্ক ক্লাস করছি। তোমাদের তো ইয়ার কি ছুল্লামো করার জন্য এখানে ক্লাস করাচ্ছি না। তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। যারা ভালোভাবে অঙ্কর দিকে মন দিবা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল, আর যারা মন দিবা না তাদের ভবিষ্যৎ কে কি করলো ও দেখে আমার লাভ নাই। অনেক স্টুডেন্টস, অনেক ছাত্র আছে না, ওরা জোর করে দেয় কিন্তু নিজে সতর্ক থাকে। অঙ্ক বলো আর সাবজেক্ট বলো, নিজে সতর্ক থাকে। ওরা ওই দিকে যায় না, মানে ওকে ডাউট কিভাবে, ওকে কিভাবে ই করতে হয় সে করে নেয়, নিজে সতর্ক থাকে। নিজে তো কে কি করলো ও দেখে আমার কি লাভ? আমার কাজ স্যার কি বলছে, মাস্টার কি বোঝাচ্ছে সেই দিকে নজর থাকবে। কে কি করলো ও দেখতে গেলে তো আমার ভবিষ্যৎ ক্ষতি। ও হাতে কি লিখছে, ও খাতায় কি লিখছে, ও কি কোথায় লিখছে ও দেখে আমার লাভ নাই। আমার লাভ হচ্ছে মাস্টার বা স্যার কি বোঝাচ্ছে, আমি যেটা উপকার পাবো সেই দিকে নজর দেব। আমি কেন অন্যদিকে নজর দিতে যাব? তাহলে কর্ণ কি বলছে? কর্ণটা বলছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আবার এখান থেকে অনেক ফর্মুলা তৈরি করা যায় জানো? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতি সমান বা অতিভুজ সমান রুট ওভার দৈর্ঘ্য রুট ওভার ভূমি। সব ফর্মুলাগুলো লিখে দিলে অনেক ফর্মুলা আছে। বেশ, এলে আলোচনা দিব। এইটালে সামান্য একটু আলোচনা দিলাম শুধু আয়তক্ষেত্র সম্বন্ধে। আমি তো গেলাম চতুর্ভুজলে, হয়ে গেল আয়তক্ষেত্র সম্বন্ধে, চতুর্ভুজের ধারণা। আর বলো, এই চ্যাপ্টারটা সংক্ষেপিত দেখালাম, এই জায়গাটা আরও বিস্তারিত এই রূপ আছে, আলোচনা দেব। এবার বলো আর কার কি অসুবিধা? এগুলা যে আলোচনা দিলাম, কেউ প্রাইভেট আছে নিজে কি শিখবো, নিজে কি ভালো পারবো, নিজে কি দেখবো, এটাই। কোনোদিন অপরের দিকে বাচ্চারা এটা বলে জানো, আমার যে স্কুল আছে, স্কুলের ছেলেমেলে বলতে পারে, বাচ্চারা বলতে পারে কি, স্যার এ দেখেন ও লিখছে, স্যার এ দেখেন ও জ্বালাচ্ছে, স্যার এ দেখেন আপনি আমাকে লিখতে দিয়েছেন ও লিখছে না। এটা বাচ্চা ছেলেদের ধারণা। আর তোমরা কেন বলবা যে স্যার ও করছে না বা ও কি করছে, স্যার ও কি করছে, ও খেয়াল নাই। এটা নিজে থেকে সতর্ক করে দিচ্ছি, শুধু একজনকে বলছি না, সকলকেই বলে দিচ্ছি। তুমি নিজে সতর্ক থাকো, তোমার ফল ভবিষ্যৎ ভালো হবে। তোমার অপর দেখার কি আছে?
না অপরে তোমার যদি ও চাকরি পায় তোমাকে অর্ধেক কোনো অংশ দিবে? দিবে? দিবে না। অপরে চাকরি পাইলে তোমাকে কিন্তু বলবে তুই আমার মনীষ খাটতে যাস, এটা দিবে, তোমাকে কিন্তু চাকরির অংশ দিবে না। দিবে? দিবে না। তাহলে আমার কি দরকার বাচ্চাদের মতন? বাচ্চাদেরকে আমি দেখি স্যার দেখেন ও লেখছে না, দেখেন স্যার দেখেন ও পড়ছে না, কিন্তু ও পড়ছে না ওটা বলবে না, ও যে নিজে পড়ছে না সেটা বলে না, স্যার দেখেন ও পড়ছে না, মানে ওর দোষটা অন্যজনের ঘাড়ে তুলে দেয় যেন ও বাঁচে। তো হবেই তো। তো বিষয় হচ্ছে তোমাদেরকে নিজে, তোমরা তো বড়, বাচ্চাদের হিসাব হচ্ছে আলাদা। কেন কই আর কি অসুবিধা আছে বলো? 19 পেজ নাম্বার, 191 পেজ। দেখো 15 নম্বর পেজে 191 পেজ, 15 নম্বর অঙ্ক কি আছে? 3y + 1। এই 22 হলো 2y - 3/7 সমান y + 3/8 প্লাস 3y - 1/14। তো এটা কি করবে জানো? সবচেয়ে সহজ হিসাব হচ্ছে এইটা এই সাইডে নিয়ে এসো আর এটাকে ওই পারে নিয়ে যাও, তাহলে লসাগু করতে তোমার সুবিধা হবে। কিভাবে করছো অঙ্কটা খেয়াল রাখো। 3y + 1/16 মাইনাস চিহ্ন দিয়ে, এই মাইনাস চিহ্ন দিয়ে এটা নিয়ে এসো, y + 3/8 সমান, এবার ওই পারে যা আছে তাই তোলো, 3y - 1/14 আর এটা ওই পারে গেলে -2y - 3/7। কেন করলাম বলো তো? জানে 8 আর 16 লসাগু করতে সহজ হয়, আর 7 আর 14 লসাগু সুবিধা হয়, তার জন্য আমরা এটাই হিসাবটা নিলাম। তাহলে এই পার্টটা দেখো লসাগু করো, আর এই পার্টটা লসাগু করো। এটার লসাগু কত হবে? 16, আর এটার লসাগু কত হবে? 14। যদি না বুঝতে পারো রাপে উল্লেখ করে নিতে পারো। 16কে 16 দিয়ে ভাগ করলে কত হয়? 1। 1 দিয়ে এটা গুণ করতে হয়, তো তোমরা জানো এটা ভগ্নাংশের বিয়োগ তো না, এটা ভগ্নাংশের বিয়োগ। তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে কত হয়? 1। 1 দিয়ে এটা গুণ করলে কত হয়? 3y + 1 মাইনাস এটা দিয়ে ভাগ করলে কি হয়? 2। 2 দিয়ে এটা গুণ করলে কি হয়? 2y। এই মাইনাসে প্লাসে মাইনাস, 3 × 2 = 6। আবার 14 সাথে 14 ভাগ করলে কত হয়? 1। 1 দিয়ে এটা গুণ করলে 3y 1। এবার 7 × 2 = 14, 2 দিয়ে এটা গুণ করলে কত হয়? 2 × 2 = 4y প্লাস 2, 3 × 2 = 6। বুঝতে পেরেছো তো না? এবার যোগ বিয়োগ করো। 3y থেকে 2y বাদ দিলে y থাকছে, আর -5 থেকে 1 বাদ দিলে -5, 6 থেকে 1 বাদ দিলে 5, আর এটা 2 দিয়ে কাটলে কত হয়? 8, আর এটা 2 দিয়ে কাটলে কত হয়? 7। তাহলে এখানে আমরা নিশ্চয় 8 বসাবো। আর এই জায়গাটায় দেখো -4 থেকে +3 বাদ দিলে -হয়, আর +6 থেকে -1 বাদ দিলে +5, আর নিচে কত আছে? 7। তাহলে আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। এবার কোনাকুনি বজ্র গুণ করো। এইটা দিয়ে এটা গুণ করলে কি হয়? 7y -5 × 7 = 35 সমান -8y আর প্লাস 5 × 8 = 40। তাহলে আশা করি বুঝতে পেরেছো। ওয়াই গেলাকে এক সাইডে নিয়ে এসো, 7y, আর এইটাই চলে এলো +8y, মানে ওয়াই গেলাকে এক সাইডে করলাম, আর এখানে হচ্ছে 40, আর এই মাইনাসটা ওই পারে চলে গেলো 35 প্লাস হলো। তাহলে এটা যোগ করলে কত হয়? 15y সমান 75। 5 15 75, তাহলে y সমান কত হলো? 5। আশা করি বুঝতে পেরেছো। বেশ, আজকে